আসসালামু আলাইকুম। জিঞ্জিরা পিএম পাইলট স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাসে স্বাগত। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদেরকে প্রথম পত্রের অংশীদারি ব্যবসায় অর্থাৎ চতুর্থ অধ্যায় পড়াচ্ছিলাম। অর্ধেকের বেশি পড়ানো হয়েছে, অল্প একটু বাকি ছিল। আর তোমাদের এই ফার্স্ট সেমিস্টার পরীক্ষা যেহেতু এই অংশীদারি ব্যবসা পর্যন্ত, তাই আমি যতটুকু বাকি ছিল সেটুকু এখন তোমাদেরকে শেষ করে দিচ্ছি। হ্যাঁ, আমি তোমাদের অংশীদারদের প্রকারভেদ এই পর্যন্ত পড়িয়ে শেষ করেছিলাম যে অংশীদারদের প্রকারভেদ অর্থাৎ একটা অংশীদারি ব্যবসায় কি ধরনের বা কয় ধরনের অংশীদার থাকতে পারে সেটা গত ক্লাসগুলোতে আলোচনা করা শেষ হয়েছে। এখন অংশীদার হিসাবে নাবালক অংশীদার বা অংশীদার হিসাবে নাবালক, এটা এখন আমরা জানব যে নাবালকের সংজ্ঞা কি। আমরা কি জানি যে আমাদের দেশের আইন অনুযায়ী 18 বছরের নিচে যাদের বয়স তারাই হচ্ছেন নাবালক। যখন কোনো ছেলে বা মেয়ের 18 বছর পূর্ণ হয় তখন তাকে সাবালক বলে গণ্য করা হয়, এর আগে তারা নাবালক। আর আমাদের দেশে 1932 সালের অংশীদারি আইন অনুযায়ী অংশীদারি ব্যবসা পরিচালিত হয়। এই 1932 সালের অংশীদারি আইনে বলা আছে যে কোনো নাবালক কোনো অংশীদারি ব্যবসায়ের অংশীদার হতে পারবে না। এটা স্পষ্ট দেওয়া আছে যে অংশীদারি ব্যবসায়ের আইনে যে কোনো নাবালক অংশীদারি ব্যবসায় অংশীদার হতে পারবে না। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে নাবালক অংশীদার কিভাবে আসলো বা অংশীদার হিসেবে নাবালক, এটা কেন আমরা আলোচনা করব। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, তবে কিছু ক্ষেত্রে এটা ব্যতিক্রম আছে, বলা আছে যে কোনো নাবালক তার একটা অংশীদারি ব্যবসায়ের অংশীদার হিসাবে থাকতে পারবেন না, কিন্তু সে কিছু সময়ের জন্য সুযোগ সুবিধা গ্রহণ করতে পারবেন। কিভাবে সুযোগ সুবিধা গ্রহণ করতে পারবেন? নতুন একজন নাবালককে তো আর একজন অংশীদারি হিসাবে অংশীদারি ব্যবসা তাকে চুক্তি করানো হবে না, সে চুক্তিবদ্ধ হতে পারবেন না। কিন্তু দেখা যায় যে একটা অংশীদারি ব্যবসায়ের একজন অংশীদার কোনো কারণে সে মৃত্যুবরণ করলো। হ্যাঁ, মৃত্যুবরণ করার পর এখন তার যে অংশটা, তার যে দেনা পাওনাটা, তার ভাগটা, তার অংশটা, এটা যদি তার সন্তান থাকে এবং সে যদি 18 বছরের নিচে হয় তাহলে তাকে কি করা যাবে? এই নাবালক অংশীদার হিসাবে তাকে রাখা যাবে। সে সমস্ত কি করতে পারবে? কাগজপত্র দেখতে পারবে, দলিলপত্র দেখতে পারবে, সব কিছু করতে পারবে, সেখানকার আয়ও পাবে, কিন্তু সে কোনো চুক্তিতে স্বাক্ষর করতে পারবে না। যেহেতু সে নাবালক তাই সে কোনো চুক্তিতে স্বাক্ষর করতে পারবে না। এদেরকে সীমাবদ্ধ অংশীদার বলা হয়। এদেরকে কি বলা হয়? সীমাবদ্ধ অংশীদারও বলা হয়। অর্থাৎ সে কিছু সময়ের জন্য সমস্ত কিছুই সে ভোগ করতে পারবে, কিন্তু সে আসলে অরিজিনালি সে কিনা অংশীদার না। তাই সুবিধা ভোগের উদ্দেশ্যে যদি কোনো নাবালককে ব্যবসায় গ্রহণ করা হয় সুবিধা ভোগের উদ্দেশ্যে বা সুবিধা দেওয়ার উদ্দেশ্যে, সেটা অংশীদার হিসাবে নয়, তাহলে সেইখানে তাকে সীমিত অংশীদার বলা হবে এবং অংশীদার হিসেবে গণ্য করা হবে এবং তাকে নাবালক অংশীদার হিসেবে সেখানে রাখা হবে। এখন এই নাবালক অংশীদারেরও কিছু অধিকারও আছে, আবার কিছু কর্তব্য থাকে। একজন নাবালক অংশীদারের অর্থাৎ একজন সীমাবদ্ধ অংশীদারের কিছু কি থাকে? অধিকার থাকে, আবার কিছু কর্তব্যও থাকে। অধিকার যেমন আছে, অন্যান্য অংশীদারদের সম্মতিক্রমে নাবালক কি করতে পারবে? চুক্তিতে নির্দিষ্ট সময় হারে ব্যবসার মুনাফা পাবে। ব্যবসার যে লাভের অংশ, মুনাফা, সেটা অন্যান্য অংশীদারদের সম্মতিক্রমে সে সেটা পাবে, এটা তার অধিকার। লাভের অংশ পাওয়া হচ্ছে একজন কি নাবালক অংশীদারের অধিকার, সে লাভের অংশটা অবশ্যই পাবে। তারপর সে সমস্ত দলিলপত্রের ফটোকপি, নকল সে গ্রহণ করতে
পারবে, নিতে পারবে। সমস্ত যত চুক্তি হবে সেই কাগজ, যত লেনদেন হবে সেই কাগজ, অর্থাৎ সমস্ত দলিলের, সমস্ত কাগজের, সমস্ত দলিলের, হ্যাঁ, এভিডেন্সের যে কাগজপত্র, দলিলপত্র, তার কপি সে, নকল সে নিতে পারবে। এটা তার অধিকারের মধ্যে পড়ে। তারপর দেখো, যদি সে প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক ছিন্ন করতে চায়, হ্যাঁ, বা যদি কাউকে বলে যে তাকে এখান থেকে আর রাখা হবে না, বা নাবালকের স্বার্থ আদায়ের জন্য অংশীদারি মামলা দায়ের করতে পারবে। এই নাবালক কর্তৃপক্ষ যারা আছে, নাবালকের গার্ডিয়ান আছে, তারা কি করতে পারবে? তার স্বার্থ রক্ষার জন্য, তার পাওনা আদায়ের জন্য সে কর্তৃপক্ষের বিরুদ্ধে, অন্যান্য অংশীদারদের বিরুদ্ধে সে মামলা দায়ের করতে পারবে। এই অধিকারটা একজন নাবালকের অংশীদারের আছে। তারপর সাবালকত্ব প্রাপ্তির পর, অর্থাৎ ওই নাবালকই যখন 18 বছর পূর্ণ হয়ে যাবে, অর্থাৎ সাবালক হয়ে যাবে, তার 6 মাসের মধ্যে সে ব্যবসায় সে থাকবে না এই সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণের অধিকারও তার আছে। অর্থাৎ সে অংশীদার হিসাবে থাকতেও পারে, আবার অংশীদার হিসাবে নাও থাকতে পারে। যখন সে সাবালক হয়ে যাবে তাহলে সে তার দানা পাওনা সব বুঝে নিয়ে যাবে। আর যদি অংশীদার হিসাবে থাকে তাহলে সে চুক্তিতে স্বাক্ষর করবে, স্বাক্ষর করে সে পুরোপুরি একজন অংশীদার হয়ে যাবে। এই হচ্ছে একজন নাবালক অংশীদারের কি অধিকার, নাবালক অংশীদারের অধিকার। ওকে, আচ্ছা, এখন তোমরা দেখো যে সে এইটুকু অধিকার তো অবশ্যই সে ভোগ করবে একটা প্রতিষ্ঠান থেকে, যেগুলো বললাম, যে সে দেন লাভের অংশ পাবে, সে তার পাওনা আদায়ের জন্য অন্যান্য অংশীদারদের বিরুদ্ধে মামলা দায়ের করতে পারবে, 6 মাসের মধ্যে সে পুরোপুরি অংশীদার হবে কি হবে না এটা সে সিদ্ধান্ত নিতে পারবে, সমস্ত কাগজপত্রের নকল বা ফটোকপি সে গ্রহণ করতে পারবে দেখার জন্য, হ্যাঁ, তার আর্থিক লেনদেনগুলো দেখার জন্য যে তাকে কেউ ঠকাচ্ছে কিনা, এই সমস্তর জন্য সে সব কিছুই করতে পারবে। এখন তার কিছু কর্তব্যও থাকবে। এটা গেল কি অধিকার। এতক্ষণ যেটা বলছি সেটা হচ্ছে অধিকার, অধিকারের কথা বললাম যে এই অধিকারগুলো সে ভোগ করবে। এখন আসো তার কিছু কর্তব্যও থাকবে। যেহেতু সে কি একজন সীমাবদ্ধ অংশীদার বা নাবালক অংশীদার, তাই তার কিছু হালকা পাতলা তার কিছু কর্তব্য থাকবে। আচ্ছা, নাবালক অংশীদার ব্যবসায়ের রক্ষিত তার মূলধন বা মুনাফা পর্যন্ত দায় বহনে বাধ্য থাকবে। অর্থাৎ তুমি খেয়াল করবা কথাটা, যত টাকা সে তার পিতা বা তার উত্তরাধিকার যত টাকা ইনভেস্ট করে গেছে, যত লাখ টাকা বা যত টাকা ইনভেস্ট করছে, সেই টাকার অনুপাতে যদি লাভ হয় সেটাও সে পাবে, এবং যদি লস হয় ব্যবসা প্রতিষ্ঠানে তাহলে সেই লসটাও তাকে বহন করতে হবে। কিন্তু তার যেমন যেহেতু সে সীমাবদ্ধ অংশীদার, আর অন্যান্য অংশীদার যারা আছে সাধারণ অংশীদার, তারা কিন্তু যত টাকা ইনভেস্ট করে ততটুকু দায় তো অবশ্যই বহন করে, এবং এর বাইরেও যদি তাকে দায় বহন করতে হয় সেটাও তাকে বহন করতে হয়। তার ব্যক্তিগত সয় সম্পত্তি বিক্রি করে হলেও সাধারণ অংশীদারদের সে দায় দেনা পরিশোধ করতে হয়। কিন্তু যারা সীমাবদ্ধ অংশীদার বা যে আমরা নাবালক হিসাবে যদি কাউকে অংশীদার হিসাবে সুযোগ সুবিধা দেই, তাদের কিছু কর্তব্য আছে। সেটা হচ্ছে তারা বাড়তি দায় বহন করবে না, তাদের মূলধনের বাইরে কোনো দায় বহন তারা করবে না। কিন্তু যতটুকু মূলধন তার প্রতিষ্ঠানে বিনিয়োগ করা আছে সেইটুকু মূলধনের অনুপাতে সে লাভ লস পাবে, এবং লসের ভাগিদারও তাকে হতে হবে। এই লসের দায় তাকে বহন করতে হবে। আচ্ছা, তারপরে সে যখন সাবালক হবে, সাবালক হওয়ার পর যে সুবিধা ভোগ করছে সেই তারিখ হতে সকল দেনার জন্য সে তৃতীয় পক্ষের কাছে দায়ী থাকবে। সাবালক হওয়ার আগে সে কোনো দায় দেনা নিবে না, কিন্তু সাবালক হওয়ার পর সমস্ত দায় দেনার ভার তাকে নিতে হবে।
সাবালক প্রাপ্তির পর তৃতীয় পক্ষের নিকট তাকে দায় দেনার ভার নিতে হবে। তারপর ব্যবসার খাতা হিসাবপত্র দেখা ছাড়া ব্যবসা পরিচালনা অংশগ্রহণ করতে চাইতে পারবে না সে, এটা তার কর্তব্যের মধ্যে পড়ে। সে খাতাপত্র হিসাবপত্র দেখবে, সব ঠিক আছে, সব কিছু তার দেখার অধিকার আছে, কিন্তু সে কখনোই বলতে পারবে না যে আমি পরিচালনায় অংশগ্রহণ করতে চাই। অর্থাৎ সে কোনো নাবালক সে সুবিধা ভোগ করতে পারবে কিন্তু পরিচালনায় অংশগ্রহণ করতে পারবে না। হ্যাঁ, তারপর সাবালকত্ব প্রাপ্তির পর ব্যবসা অংশীদার না হয়ে যদি সে কী করতে চায়, চলে যেতে চায় বা আচরণের দ্বারা সে অংশীদার বলে পরিচয় দেয়, তাহলে তার জন্য সে দায়ী থাকবে, তাকে শাস্তি দেওয়া যাবে। নাবালক সাবালিকতার পর যদি সে অংশীদার না থেকে তার সমস্ত টাকা পয়সা সে নিয়ে যাওয়ার পরও যদি সে দাবি করে যে আমি অংশীদার, তাহলে এর জন্য তাকে কি করতে হবে, শাস্তি পেতে হবে, তাকে দায়ী হতে হবে। এই কটা হচ্ছে একজন নাবালকের কর্তব্য। এই কর্তব্যগুলো নাবালককে অবশ্যই পালন করতে হবে, অধিকারও ভোগ করবে, পাশাপাশি এই কাজগুলো তাকে করতে হবে। সে পরিচালক হতে পারবে না, কখনোই পরিচালক হওয়ার জন্য আবেদন করতে পারবে না, এবং যতটুকু মূলধন সে বিনিয়োগ করছে ততটুকু দায় তাকে বহন করতে হবে। এবং সাবালকত্ব প্রাপ্তির পর যেদিন থেকে সুবিধা ভোগ করতেছে সেদিন থেকেই তাকে সমস্ত তৃতীয় পক্ষের নিকট দায় দেনা পরিশোধ করতে হবে, দায়ী থাকবে। হ্যাঁ, তারপর সে যদি অবসর গ্রহণের পর অর্থাৎ তার দায় দেনা নেওয়ার পর সাবালকত্ব প্রাপ্তির পরে তারপরে যদি সে পরিচয় দেয় যে আমি এখানকার একজন অংশীদার বা আমি একজন এখানকার সুযোগ সুবিধা ভোগকারী, তাহলে তার জন্য সে দায়ী থাকবে এবং তাকে দায়ী করা যাবে বা শাস্তি দেওয়া যাবে। এই হচ্ছে একজন নাবালক অংশীদারের অধিকার এবং কর্তব্য। এখন তোমাকে এই প্রশ্নটা এইভাবে আসে সৃজনশীলে, খ নাম্বারে আসতে পারে। আমরা জানি সবাই যে 4টা ধাপে কি হয় প্রশ্নটা আসে, সৃজনশীল প্রশ্ন। ক, খ, গ, ঘ। ক হচ্ছে জ্ঞানমূলক, একটা সরাসরি বই থেকে প্রশ্ন থাকবে, সরাসরি তুমি ওটা জেনে বুঝে শিখে সেটা লিখে দিবে। খ হচ্ছে একটু বিশ্লেষণ থাকবে, একটা জিনিস তোমার কাছে জানতে চাবে যে এই জিনিসটা কি, কিন্তু একটু ব্যাখ্যা বা বিশ্লেষণ দিতে হবে, অনুধাবন। ঠিক আছে, যেমন এইখানে এই খতে এটা থাকতে পারে, এই প্রশ্নটা যে নাবালক অংশীদার হতে পারে কি, প্রশ্ন করবে তোমাকে, কোশ্চেন, যে নাবালক অংশীদার হতে পারে কি। তুমি এখন ইয়েস অর নো বলবা। ইয়েস হইলে সেটার পক্ষেও তুমি যুক্তি দিবা, নো হইলে সেটার পক্ষেও তুমি যুক্তি দিবে। কিন্তু আমরা জানি যে 1932 সালের অংশীদারি আইন অনুযায়ী কোনো নাবালক অংশীদার হতে পারবে না, কিন্তু সে অংশীদারি ব্যবসার সুযোগ সুবিধা গ্রহণ করতে পারবে, এভাবে লিখতে হবে। আচ্ছা, এরপর আসা অংশীদারির চুক্তিপত্র। অংশীদারি চুক্তিপত্র, অংশীদারি চুক্তিপত্র, অংশীদারি চুক্তিপত্র। ঠিক আছে, আচ্ছা, অংশীদারি চুক্তিপত্র। অংশীদারি চুক্তিপত্রটা দেখো, আমরা সবাই জানি যে অংশীদারি ব্যবসার মূল ভিত্তি হচ্ছে চুক্তি। আমরা কি জানি যে একটা অংশীদারি ব্যবসার মূল ভিত্তি হচ্ছে, এটা নৈবেদিক আসে, অংশীদারি ব্যবসার মূল ভিত্তি কি, চুক্তি অংশীদারি ব্যবসার মূল ভিত্তি। চুক্তি ছাড়া কোনো অংশীদারি ব্যবসা গঠন করা সম্ভব নয়। চুক্তির ভিত্তিতে এবং পারস্পরিক বিশ্বাসের ভিত্তিতে, এই দুইটা মূল হচ্ছে চুক্তি, দ্বিতীয় হচ্ছে পারস্পরিক আস্থা বা বিশ্বাস। এই চুক্তি এবং বিশ্বাসের ভিত্তিতেই কি করা হয়, অংশীদারি ব্যবসা গঠন করা হয়। এখন এই চুক্তিটা অনেক সময় মৌখিক হয়, অনেক সময় লিখিত হয়, অনেক সময় নিবন্ধিত হয়। তবে এই চুক্তিটা যখন লিখিত আকারে করা হয়, কোনো দলিলে কাগজে লিখিত আকারে যখন কোনো চুক্তি করা হয় কোনো অংশীদারি ব্যবসার, তাহলে সেটাকে অংশীদারি চুক্তিপত্র বলা হয়। এক কথায় শেষ, লিখিত চুক্তিকেই অংশীদারি চুক্তিপত্র বলে। বা একটা অংশীদারি ব্যবসার চুক্তিকে যখন কোনো কি করা হয়, কাগজে বা দলিলে, হ্যাঁ, লিখিত আকারে প্রকাশ করা হয়, লিপিবদ্ধ করা হয়, তাহলে সেটাকে অংশীদারি চুক্তিপত্র বলা হয়। এক কথায় শেষ, এটা আর বোঝানোর কিছু নাই। একটা অংশীদারি ব্যবসায়ের চুক্তিটা যখন
কোনো দলিলে কাগজে লিখিত আকারে প্রকাশ করা হয় সেটাকেই বলা হয় অংশীদারি চুক্তিপত্র। এখন আছে অংশীদারি চুক্তিপত্রের বিষয়বস্তু। অংশীদারি চুক্তিপত্রের বিষয়বস্তু অর্থাৎ একটা অংশীদারি ব্যবসার চুক্তিপত্রে কি কি বিষয় উল্লেখ থাকে, এই যে লিখিত চুক্তিটা যে হয়, এই লিখিত চুক্তিটা অর্থাৎ চুক্তিপত্রে কোন কোন বিষয়গুলা লেখা থাকে ওইখানে। এটা তোমরা একবার শুনলেই তোমরা মনে রাখতে পারবা যে আসলে কী কী থাকে। অংশীদারি ব্যবসার নাম, ঠিকানা, তারপর ব্যবসার প্রকৃতি, উদ্দেশ্য অর্থাৎ কী উদ্দেশ্যে তুমি ব্যবসাটা, নাম কি, তোমার ব্যবসার কোন জায়গায় করতেছ, ঠিকানাটা, তারপর তুমি কী উদ্দেশ্যে এই ব্যবসাটা গঠন করতেছ, উদ্দেশ্য আছে না, যে কোনো একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে একটা ব্যবসা গঠন করা হয়। তারপর কোন কোন এলাকায় তোমার ব্যবসাটা হবে, তোমার হেড অফিস কোথায় হবে, আর শাখা অফিস কোথায় হবে, বাংলাদেশের কোন কোন জায়গায় তুমি ব্যবসাটা করবা, বা দেশের বাইরেও কি তুমি ব্যবসাটা করবা কিনা, কোন কোন দেশে করবা, এটাও তোমাকে উল্লেখ করতে হবে। তারপর যারা অংশীদার আছে, যে ব্যক্তিগণ এখানে সংশ্লিষ্ট ব্যক্তিগণ, তাদের নাম, ঠিকানা, তারা কে কোন পেশায় আছে, নাম, ঠিকানা, পেশা, এগুলো উল্লেখ থাকবে। তারপর ব্যবসা মোট মূলধনের পরিমাণ, কত টাকা মূলধন নিয়ে তুমি ব্যবসাটা শুরু করতেছ, সেটাও চুক্তিপত্রে থাকবে। তারপর প্রত্যেক অংশীদারকে কত টাকা দিতেছে, কেউ বেশি দেয় কেউ কম দেয়, এবং কিভাবে সেটা পরিশোধ করতেছে, কিভাবে দিতেছে, ক্যাশ দিতেছে না ব্যাংকের মাধ্যমে দিতেছে, এটাও সেখানে উল্লেখ থাকবে। তারপর কোনো অংশীদার ব্যবসা থেকে টাকা উঠাতে পারবে কি না, উত্তোলন করতে পারবে কি না, বা পারলে কে কত হারে উঠাতে পারবে, সেটাও অংশীদারি চুক্তিপত্রে উল্লেখ থাকতে হবে। অর্থাৎ তার টাকা থেকে সে কোনো টাকা উত্তোলন করতে পারবে কি না, এবং যদি উত্তোলন করতে পারে তাহলে যত টাকা সে ইনভেস্ট করছে তার কত পার্সেন্ট সে উঠাতে পারবে এটা। এবং যদি সে টাকা উঠায়, 8 নাম্বার, যদি সে টাকা উঠায় তাহলে সেই উত্তোলিত টাকার উপর তাকে কোনো সুদ ধরা হবে কি না, সুদ দিতে হবে কি না, সেটাও সেখানে উল্লেখ থাকবে উত্তোলিত টাকার উপর। ঠিক আছে। তারপর লাভ লোকসান বন্টন পদ্ধতি, যে কে কত টাকা ইনভেস্ট করছে, কে কিভাবে লাভ লোকসানটা কি করবে, বন্টন করবে। আর যদি চুক্তিতে লাভ লোকসান বন্টন পদ্ধতি উল্লেখ না থাকে তাহলে সমান হারে, এটা প্রায় নৈবেদিক আসে যে চুক্তিতে লাভ লোকসান বন্টন পদ্ধতি উল্লেখ না থাকলে কিভাবে লাভ লোকসানটা বন্টন হবে, অবশ্যই সেটা সমান হারে অর্থাৎ একই হারে বন্টন হবে উত্তোলিত টাকার। ঠিক আছে। লাভ লোকসান বন্টন, কীভাবে লাভ লোকসানটা পাবে, কোন ব্যাংকে তুমি তোমার ব্যবসায়ের অ্যাকাউন্ট খুলবা, সেই ব্যাংকের নাম, শাখার নাম, হিসাবের ধরন, কি হিসাব, সেভিং অ্যাকাউন্ট না কারেন্ট অ্যাকাউন্ট, এরকম হিসাবের ধরন, এগুলো সব লিখবে। ব্যাংকের হিসাব কে পরিচালনা করবে, এখন 20 জন সদস্য থাকতে পারে, 20 জনের নামেই হয়তো ব্যাংক অ্যাকাউন্ট অনেক সময় থাকে না, এখানে কে কার নামে ব্যাংক অ্যাকাউন্টটা থাকবে, কে হিসাব পরিচালনা করবে, তার নাম, পদবি ইত্যাদি। তারপর ব্যবসা দলিলের কে স্বাক্ষর করবে, তার নাম, পদবি। তারপর অংশীদারদের কি কি অধিকার, কি কি কর্তব্য, এগুলোও অংশীদারি চুক্তিপত্রে উল্লেখ থাকে, যে কে একজন অংশীদার কি কি অধিকার ভোগ করতে পারবে এবং ব্যবসায় সে কি কি কর্তব্য পালন করবে, কি কি অধিকার সে ভোগ করতে পারবে এবং কি কি কর্তব্য সে পালন করবে, এগুলো উল্লেখ থাকবে। কোনো অংশীদার বেতন যদি পায়, তাকে কর্মী অংশীদার তো অনেক সময় বেতন পায়, তো এই বেতনের পরিমাণ কত হবে এবং কেউ বেতন পাবে কি না অংশীদাররা, এবং যদি পায় তাহলে কি হারে হবে, কে কত টাকা বেতন পাবে, এটাও সেখানে উল্লেখ থাকবে। ব্যবসায়ের সুনাম মূল্যায়ন, কিভাবে সুনামটা মূল্যায়ন করা হবে, কি পদ্ধতিতে, সুনাম মূল্যায়নের পদ্ধতিটাও সেখানে উল্লেখ থাকবে। তারপর হিসাব বছর বলা হয়, হিসাব বছর, যে কোন মাস থেকে কোন মাস পর্যন্ত তাদের হিসাব বছর ধরা হবে, জানুয়ারি থেকে ডিসেম্বর নাকি জুলাই থেকে জুন, এরকম একটা, যেমন শিক্ষাবর্ষ তোমাদের এইচএসসির কি জুলাই থেকে জুন, 1 জুলাই থেকে আরেক জুন, 1 বছর শিক্ষাবর্ষ, তোমাদের 2 বছর জুন পর্যন্ত শিক্ষাবর্ষ, এরকম তোমাদের এই
অর্থ বছর বলা হয় এটাকে। যেমন বাংলাদেশে বাজেট হয় জুলাই থেকে জুন, অর্থ বছর ধরা হয় জুলাই জুন, এরকম ব্যবসা প্রতিষ্ঠানে একটা অর্থ বছর ধরা হয়। অনেক অনেক ব্যবসা বাংলা সাল অনুযায়ী করে। হ্যাঁ, চৈত্র থেকে তোমার বৈশাখ থেকে চৈত্র পর্যন্ত, এভাবে আরেক বৈশাখের 1 তারিখে হালখাতা করে, হিসাব কিতাব করে। আবার অনেক প্রতিষ্ঠান আছে জানুয়ারি থেকে ডিসেম্বর করে, বা জুলাই থেকে জুন করা যেতে পারে বাজেটের সাথে মিল রেখে। এইভাবে একটা অর্থ বছর ধরা হয়। এই অর্থ বছরটা কোন মাস থেকে কোন মাস ধরা হবে সেটাও চুক্তিপত্রে উল্লেখ থাকবে। হ্যাঁ, কোনো অংশীদারকে যদি বাদ দেওয়া হয় বা বহিষ্কার করার প্রয়োজন পড়ে কোনো কারণে, তাহলে কী পদ্ধতিতে তাকে বহিষ্কার করা হবে, বা নতুন কোনো অংশীদার নিলে কী পদ্ধতিতে তাকে নেওয়া হবে, বা কাউকে বাদ দিলে কী পদ্ধতিতে সেই অংশীদারটাকে তুমি বাদ দিবে, এই জিনিসগুলোও সেখানে উল্লেখ থাকবে। হ্যাঁ, তারপর যদি কোনো অংশীদার মারা যায় তার সম্পত্তিটা কি করা হবে, হ্যাঁ, কিভাবে দায় দেনাটা নিরূপণ করা হবে, পাওনাটা কিভাবে তাকে পরিশোধ করা হবে, এই পদ্ধতিটা অনেক সময় অংশীদারি চুক্তিপত্রে উল্লেখ থাকে। তারপর যদি কখনো বিলোপ ঘটে বা তারা কোনো দিন ব্যবসাটা বন্ধ করে দিতে চায়, তাহলে কি পদ্ধতিতে ব্যবসাটা বন্ধ করা হবে, বিলোপ সাধন পদ্ধতি, এটাও চুক্তিপত্রে উল্লেখ করা থাকে। এর জন্যই কিন্তু বলা হয় চুক্তি অংশীদারি ব্যবসায় মূল ভিত্তি, অর্থাৎ চুক্তিতে সমস্ত কিছু উল্লেখ থাকবে। তুমি 100 বছর পরে বিলোপ ঘটাও, 50 বছর পরে বিলোপ ঘটাও, কিন্তু যদি বিলোপ সাধন তুমি করো, তাহলে তুমি কী পদ্ধতিতে বিলোপ সাধনটা করবা বা ঘটাইবা সেটাও তোমাকে আগেই চুক্তিপত্রে উল্লেখ করতে হবে। হ্যাঁ, তারপরে যদি বিলোপ হয়, বিলোপের পর যে সম্পত্তি থাকবে, দায় দেনা থাকবে, লাভ বা মূলধন থাকবে, সেটা কিভাবে বন্টন করা হবে অংশীদারদের মধ্যে, সেটাও তোমাকে চুক্তিপত্রে উল্লেখ থাকবে। যদি কোনো চুক্তিপত্র কখনো তুমি পরিবর্তন করতে চাও, সেটা করা যাবে কি না লিখতে হবে, যে করা যাবে পরিবর্তন, তাহলে যাবে। আর যদি করা না যায় তাহলে তো করা যাবে না লেখা থাকবে শেষ। আর যদি করা যায় তাহলে কী পদ্ধতিতে পরিবর্তন করবে সেই পরিবর্তনের পদ্ধতিটা বা নিয়মটাও লেখা থাকবে। যে যদি কখনো কোনো অংশীদারি ব্যবসার চুক্তি পরিবর্তন করতে হয় তাহলে এই পদ্ধতিতে অংশীদারি ব্যবসাটা করা হবে, পরিবর্তন করা হবে। তারপরে এই বিষয়গুলো তোমার একটা অংশীদারি চুক্তিপত্রে উল্লেখ থাকে। এই লিখিত চুক্তিতে এই বিষয়গুলো তোমার উল্লেখ থাকে, যে একটা অংশীদারির চুক্তিপত্রে আসলে কী কী বিষয় উল্লেখ থাকে। মানে অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন, অংশীদারি ব্যবসার নিবন্ধন বাধ্যতামূলক নয়। এক কথা শেষ, অংশীদারি ব্যবসার নিবন্ধন কি বাধ্যতামূলক না। নিবন্ধন করলে ভালো, কিছু বাড়তি সুযোগ সুবিধা পাওয়া যায়, কিন্তু নিবন্ধন যে করতেই হবে এটা কোনো বাধ্যবাধকতা নাই। নিবন্ধন না করলেও হয়, তবে নিবন্ধন করলে ভালো, কিছু বাড়তি সুযোগ সুবিধা পাওয়া যায়। আমরা এক কথায় বলে দিব যে অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন যদি আসে, যে অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন কি বাধ্যতামূলক, যে না, অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন বাধ্যতামূলক না, বাধ্যতামূলক না। কিন্তু যদি নিবন্ধন করা হয়, তাহলে সে কিছু কি করে, বাড়তি সুযোগ সুবিধা পায় সরকারের কাছ থেকে, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে সে বাড়তি কিছু সুযোগ সুবিধা পায় যদি নিবন্ধন করা থাকে। তবে নিবন্ধন করতেই হবে এমন কথা না, বাধ্যতামূলক না, করলে ভালো। ঠিক আছে? আচ্ছা, ওই একই পদ্ধতিতে যদি নিবন্ধন করে তাহলে নিবন্ধন অফিস থেকে একটা সে ফর্ম উঠাবে, উঠায় সেটা সে যথাযথভাবে ফিল আপ করবে, করে তা সেখানে জমা দিবে, প্রস্তাব করবে যে আমাকে নিবন্ধন দেওয়া হোক। আবার সেই অফিস কি করবে, যাচাই বাছাই করবে, তোমার কাগজপত্রগুলা যাচাই বাছাই করার পর যদি দেখে নিবন্ধন অফিস যে তোমার সব কিছু ওকে আছে, ঠিকঠাক আছে, তাহলে তোমাকে একটা নিবন্ধনপত্র, রেজিস্ট্রেশন পেপার তোমাকে দিয়ে দিবে, তাহলে তুমি নিবন্ধিত হয়ে গেলা। আর যখন তুমি নিবন্ধনটা করবা সেখানে তোমার কাগজপত্রে কিছু জিনিস উল্লেখ করতে হবে, যেমন তোমার ব্যবসার নাম ঠিকানা, অংশীদারদের নাম ঠিকানা, তারপরে কোথায় কোথায় তুমি অফিস রাখতে চাও, এটা ব্যবসার উদ্দেশ্য, ব্যবসার শুরুর কার্যকাল, যে চুক্তিপত্রে যে উপরে বললাম কখন থেকে কখন তুমি করবা, অংশীদারদের নাম ঠিকানা, পেশা, তারপরে কে কোন দিন যোগদান করছে অংশীদারি ব্যবসা, সবাই তো একসাথে আসে না। তারপরে ব্যবসার মেয়াদ সংক্রান্ত বিভিন্ন তথ্য দিয়ে
চুক্তিপত্রের একটা কপি, হ্যাঁ কপি তুমি সাথে দিয়ে অফিসে জমা দিবা। তারা যদি মনে করে সমস্ত কিছু ঠিক আছে তাহলে তোমার নিবন্ধন হয়ে যাবে। তো নিবন্ধন করলে আগেই বলছি আমি যে নিবন্ধন করলে ভালো, সে কিছু বাড়তি সুযোগ সুবিধা পায়, আর নিবন্ধন না করলেও কোনো সমস্যা নাই। এই হচ্ছে অংশীদারি ব্যবসা। তাহলে আমরা আজকে কী কী জিনিস শিখলাম, যে অংশীদার হিসেবে নাবালক এবং এই নাবালকের কী কী অধিকার আছে, কী কী দায়িত্ব আছে, হ্যাঁ বা কর্তব্য আছে, এটা শিখলাম। নাবালক অংশীদার হতে পারবে কি না, তারপরে অংশীদারির চুক্তিপত্রটা কি সেটা জানলাম। লিখিত হলে ভালো, লিখিত কাগজে যখন লেখা হয় দলিলে সেটাকেই বলা হয় অংশীদারি চুক্তিপত্র। আর এরপর আছে তোমার অংশীদারি চুক্তিপত্রের বিষয়বস্তু, এটা আজকে আমরা শিখলাম। আজকের মতো আমরা এখানে শেষ করছি। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আগামী ক্লাসে দেখা হবে এবং অংশীদারি ব্যবসা আর একটা ক্লাস করলে তোমাদের শেষ। আশা রাখি পরীক্ষা তোমরা ভালো দিতে পারবা, দোয়া করি।